এটা আমাদের গোলু ভাই। গোলু ভাই খুব সুন্দর করে স্নান করছে। হ্যাঁ, দেখো তারপর কি হয়। এ বাবা, কি অবস্থা! হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমারও কি স্বপ্ন আছে 2025-এর একটা সিট তোমার করে নিতে? তোমার কি ইচ্ছা আছে এইবার ঘুরে দাঁড়ানোর? তোমার কি ইচ্ছা আছে প্রথমবারেই পরীক্ষা ক্র্যাক করতে? এএনএম হোক বা জিএনএম, অবশ্যই কমেন্টে জানাও যে ইয়েস স্যার, 2025 আমি এবার আমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছে ছাড়বো। এবং তার সাথে কমেন্টে লেখো তুমি কোনটা করতে চাও, এএনএম নাকি জিএনএম, কোনটা করতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এমন একটা টপিক যেখান থেকে 2024-এ প্রশ্ন এসেছে, যেখান থেকে 2021-এ প্রশ্ন এসেছে, যেখান থেকে 2022-এ শিফট 1-এর কোশ্চেন এসেছে, এই যে জলদূষণ, শব্দদূষণ, এবং যেখান থেকে তোমাদের 2022-এর শিফট 1-এ আরও একটা প্রশ্ন দেখাচ্ছি। এটা হচ্ছে এটাও 2022-এরই শিফট 2-এর কোশ্চেন। এতগুলো কোশ্চেন এসেছে শুধুমাত্র জিএনএম পরীক্ষায়। তা আমরা এই টপিকটা যদি না করি তাহলে আমরা কি ঠিক করব? নিশ্চয়ই করব না। তার জন্য অবশ্যই কমেন্টে জানাও যে ইয়েস স্যার, এইরকম ধরনের ক্লাস আরও চাই, এবং এরপর তুমি কোন টপিকের উপর ক্লাস চাও সেটা অবশ্যই কমেন্ট করবে। আজকে ভিডিওতে তোমাদের কমপ্লিটলি জানাবো যে জলদূষণ, আমরা এখানে বেশ কিছু অপশন পাচ্ছি। জলদূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ। আজকের পার্টটায় আমরা আলোচনা করব জলদূষণ। যদি এই পার্টটা প্রচুর রেসপন্স আছে, ভালো ভালো ছেলেমেয়েরা যদি প্রচুর কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে, তাহলেই এর সেকেন্ড পার্ট দেব তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে। তো লেখো নেক্সট পার্ট চাই স্যার। আজকের পার্টে আমি আলোচনা করব জলদূষণ, নেক্সট পার্ট আমি করব বায়ু দূষণ অথবা শব্দ দূষণের উপর। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে ভিডিওটা শুরু করছি। তার আগে একটা ছোট্ট মানে তোমাদেরকে একটা অ্যানিমেশন ভিডিও দেখাবো, অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের বোঝাবো। আজকে এমনটা নয় যে শুধুমাত্র পড়াই, আমাদের পড়ানোর টেকনিক এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলছি। আমাদের পেইড ব্যাচও আছে, সেটা তোমাদেরকে একটু পরে বলছি। আগে তোমাদের একটা অ্যানিমেশন ভিডিও দেখাই। দেখো, একটা বাচ্চা ছেলে কত মজা করে কিন্তু সে জল নিয়ে খেলছে, তাই না? তারপরে দেখো তার কী অবস্থা হয়। এইদিকে একজন বাথরুম করছে, মানে সাংঘাতিক। আচ্ছা, অ্যানিমেশন ভিডিওটা দেখে আশা করছি একটু মজা পেয়েছো। তো আমরা একটু পড়বো এবং মাঝখানে একটু করে অ্যানিমেশন ভিডিও দেখবো, বিভিন্ন অ্যানিমেশন ভিডিও, অর্থাৎ কী করে আমরা জলদূষণ পাই, কী কীভাবে আমরা জলদূষণ করছি, আমরা এখনও পর্যন্ত জলদূষণ করছি, যেটা খুব খারাপ জিনিস। এবং এটা যদি প্রতিকার না করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হতে পারি। দেখো, আগে বলবো জীবাণুদের নাম, তারপরে লিখবো যে বিভিন্ন রোগের নাম, তারপরে লক্ষণ, অর্থাৎ কী কী লক্ষণ হয়, বিভিন্ন রোগের কী কী লক্ষণ দেখা যায়, এবং তার পাশে ছবি রেখেছি। তাহলে দেখবে তোমাদের কিন্তু এই জিনিসটা একদম স্বচ্ছভাবে ধারণা হবে যে সত্যি কী করে হয়। প্রথমে আসি প্রোটোজোয়া ঘটিত যে সমস্ত রোগগুলো হয়। দেখো, প্রথমে আছে অ্যামিবায়োসিস যে রোগটা, এই অ্যামিবায়োসিস রোগটা কিন্তু হয় প্রোটোজোয়ার জীবাণুর ফলে। অর্থাৎ এটা কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষা প্রশ্ন আসতেই পারে যে অ্যামিবায়োসিস এই রোগটা কিসের ফলে হয়, প্রোটোজোয়া, ভাইরাস, না ছত্রাক, নাকি ব্যাকটেরিয়া? তাহলে অ্যান্সারটা কী করবো? প্রোটোজোয়া ঘটিত রোগ। এবার দেখা যাক, এই যদি অ্যামিবায়োসিস কারোর রোগটা হয় তাহলে তার কী কী লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে অ্যামিবায়োসিস রোগ। দেখো, প্রথমেই বলি পাতলা পায়খানা হবে, সত্যি মানে আর কিছু বলার নেই। তার ছাড়াও তল পেটে ব্যথা হবে, প্রচুর ব্যথা করবে, মাথা ব্যথা করবে, পায়খানার সাথে রক্ত বেরোবে, দেখতে পাচ্ছ এখানে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ডায়রিয়ার মতো অবস্থা হবে, পেট ব্যথা করবে, তল পেটে খিঁচুনি হবে, অস্বাভাবিকভাবে ওজন হ্রাস হয়ে যাবে, মলত্যাগ বা মিউকাস, মলে রক্ত এরকমভাবে মিউকাস যেটাকে বলা হয় সেটা হতে পারে। এটা ডায়রিয়ার ছবি যদিও হয়ে গেছে, যদিও তবু এরকম ধরনের একটা কিন্তু পরিস্থিতি সৃষ্টি হবে যদি অ্যামিবায়োসিস রোগটা হয়। দ্বিতীয় যেটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দেখো, ব্যাকটেরিয়া ঘটিত যে সমস্ত রোগগুলো হয়, মানে জলবাহিত রোগ, তার মধ্যে ব্যাকটেরিয়া, মানে জলে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে এবং তার ফলে যে সমস্ত রোগগুলো হয় তার মধ্যে আছে প্রথম হচ্ছে কলেরা। কলেরা রোগটা কিন্তু হয় ব্যাকটেরিয়া ঘটিত, এবং সেটা কিন্তু জলের সমস্যার জন্য হয়। আমি এর আগে একটা ভিডিওতে ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রোগের নাম মনে রাখার ট্রিক আমি বলে দিয়েছিলাম, এবং বলেছিলাম ভাইরাস ঘটিত রোগ, এটাও আমি তোমাদেরকে বলে দেবো খুব সহজে কী করে মনে রাখতে পারো। সেই ট্রিকগুলো কিন্তু অলরেডি আমি পাবলিশ করে দিয়েছি, ফ্রিতে ইউটিউবে দেওয়া আছে। আমাদের পেইড ব্যাচে যদি কেউ ভর্তি হও, দেখো আমরা কিন্তু পেইড ব্যাচে সুন্দর করে এরকমভাবে বোঝাই। নাম্বারটা লিখে নাও, 9609122622। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে যে আমি স্যার জয়েন করতে চাই। আমাদের নতুন ব্যাচ আবার শুরু হবে মার্চ মাস থেকে।
মার্চ মাসের 15 তারিখ থেকে স্টার্ট হচ্ছে নতুন ব্যাচ, এবং এখানে যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। নতুন ব্যাচের নাম সংকল্প 2.0 রাখা হয়েছে। আর আগের ব্যাচটা যেটা চলছে জানুয়ারি মাস থেকে স্টার্ট হয়েছে, জানুয়ারি মাসের 3 তারিখ, আজকে 28 তারিখ হয়ে গেল, তার মানে 25 দিনের মতো ক্লাস হয়েছে। যদি কেউ মনে করো যে সেই ব্যাচটায় ভর্তি হবে তাহলে তুমি সেখানে ভর্তি হতে পারো। ফিজ হচ্ছে মাত্র 800 টাকায়, টোটাল 6 মাস তোমরা পড়তে পারো। আমি ডিটেলসটা একটু পরে বলবো, তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। লাইভ ক্লাস হয়, বাড়িতে বসেই ক্লাস, আর টোটালটা একবারে লাগে। চলো এবার দেখিয়ে দিই তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রোগ। দেখো প্রথমে আছে কলেরা। কলেরা রোগটা যদি হয় কারোর, এর একটা অপর নাম আছে। কলেরার অপর নাম কি? ভিব্রিও কলেরা, ঠিক আছে, সায়েন্টিফিক নাম। এবার দেখো এই কলেরা রোগটা যদি হয় তাহলে তার ফলে কি কি লক্ষণ হবে, তার মানুষের মধ্যে কী কী লক্ষণ দেখা যাবে রোগের? না, চাল ধোয়া জলের মতো পাতলা পায়খানা। এখানেও সেমই জিনিস হবে। অ্যাকচুয়ালি যতগুলো দেখাবো না মানে জলগঠিত রোগ, সবগুলো কিন্তু এই পাতলা পায়খানা, বমি, এগুলো হবেই, ঠিক আছে। তো তারপরে দেখো বমি, হাত পায়ে ব্যথা, এইসব কিন্তু সবই হচ্ছে কিসের লক্ষণ? না, কলেরা রোগের লক্ষণ। একবার আমি তোমাদের চট করে অ্যানিমেশন ভিডিওটা দেখাই, তাহলে তোমাদের মজা আসবে যে সত্যি কী করে জল দূষণ হয়, এবং আমরা কী করে এটা আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি, বা এটা কী করে আমরা কমাতে পারি, সেটা একটু দেখা যাক। দেখো প্রথমে দেখতে পাচ্ছি আমরা জলে প্রচুর যে প্লাস্টিক, প্রচুর দাহ্য পদার্থ বা বিভিন্ন যে আবর্জনা, সেগুলো কিন্তু জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। এটার ফলে কিন্তু আমাদের একটা জলদূষণ ঘটে, এবং তার ফলে কী হয়, অ্যাকচুয়ালি এই পলিথিনগুলো বা এই সমস্ত প্লাস্টিকগুলো কিন্তু কখনোই পচে না, এবং তার ফলে কী হয়, এগুলো কিন্তু মাছেরা খায়। মাছেরা খেলে তাদের মধ্যে যে রোগটা হয়, সেটা তো আমরা তো সেই মাছটাই খাই, তার ফলেও কিন্তু সেই রোগটা আমাদেরও হচ্ছে। তো এটা কিন্তু ঘুরিয়ে আমাদেরই ক্ষতি। তো তার জন্যই বলছি জলে কিন্তু কোনো রকম কোনো প্লাস্টিক আবর্জনা ফেলবে না। দ্বিতীয় দেখো, এই যে আমরা এই যে সার প্রদান করছি, বিভিন্ন রকম সার, এগুলো আমরা দেখো এই যে স্প্রে করে দেখাচ্ছে যে স্প্রে করার ফলে এই যে রোগটা, এটা তো আমাদেরই সেই খাদ্যের মাধ্যমে তো আমাদের মধ্যেই যাচ্ছে। দ্বিতীয় দেখো, কলকারখানা থেকে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো নির্গত হয়, যে সমস্ত কাদা, মাটি, ধুলা, সবগুলি কিন্তু যেগুলো মূলত জল জাতীয়, সেগুলো দেখো জলে গিয়ে মিশছে, এবং এই জলটা পরবর্তীকালে আমরা পান করি। দেখতে পাচ্ছ এই এত রকম জল ধোয়া, এমনকি যে পশু পাখি, এদেরকে অনেক সময় ধোয়ানোর ফলে এই জলে গিয়ে যে সমস্ত জলগুলো মিশছে, এদের তো ধোয়ানোর ফলে কী হয়, জলটা তো দূষণই হচ্ছে আলটিমেটলি। তাহলে এটার ফলে কিন্তু জল দূষণ ঘটে। তো এতগুলো কারণে কিন্তু জল দূষণ ঘটছে। দেখতে পাচ্ছ এই মাছেরা কিন্তু এই সমস্ত খাবারগুলো খাওয়ার পর তারাও কিন্তু একটা রোগের শিকার হচ্ছে, এবং তারপরে আমরা যখন সেই মাছটা খাই তখন গিয়ে আমাদেরও সেই রোগটা হয়। আচ্ছা, তোমরা অ্যানিমেশনের মাধ্যমে এইটুকু দেখলে যে হ্যাঁ কী করে জল দূষণ হয়। এবার জল দূষণ প্রতিকার করার জন্য আমাদের হাতে কি কি আছে, বা কি কি করলে আমরা জল দূষণটা কমাতে পারি। প্রথম কথা, আমরা কিন্তু আর যেটা দেখতে পেলাম না ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে যে কাপড় কাচা। জলের মধ্যে দেখবে অনেকেই কাপড় কাচে, বাসন মাজে, এটাও তো এক প্রকার জল দূষণই হচ্ছে। এইটা আমাদের নিজেদের হাতে আছে, এটা আমরা বন্ধ করতেই পারি। আমরা নির্দিষ্ট জায়গায় কোথাও একটা জায়গা বানিয়ে সেখানে আমরা ধোয়া মোছা করতে পারি, বা সেটা কাপড় কাচা, এই সমস্ত কাজগুলো করতেই পারি। এভাবে কিন্তু অনেক সময় জল দূষণ কমানো যেতে পারে। এছাড়াও গরু, মোষ, যে ছাগল, গবাদি পশু, এদেরকে যে ধোয়া মোছা করা হয় জলে, সেটাও কিন্তু আমরা চাইলে কমাতে পারি, ঠিক আছে। কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেখানে আমরা সেটা ধোয়া মোছা করাতে পারি, কিন্তু তার জন্য জল দূষণ করার কোনো মানে হয় না। যাই হোক, সেটা গেল জল দূষণের প্রতিকার। এবার দেখো এই যে এই রোগগুলো মনে রাখার ট্রিকটা কী, অর্থাৎ কী ট্রিকের মাধ্যমে মনে রাখবো জল দূষণ বা জলবাহিত রোগ। অ্যাকচুয়ালি জলবাহিতর ফলে যে সমস্ত রোগগুলো হয়, তো প্রোটোজোয়ার ফলে যে, দেখো আমি 3-4টে বলবো যতগুলো পাচ্ছি। দেখো কলেরা রোগটা কী করে মনে রাখবে? স্যার জলবাহিত রোগ। দেখো এটা হচ্ছে কলেরা থেকে কল মনে রাখবে। কল টিপলে কী বেরোয়? জল বেরোয় না? তো এই মনে রাখতে পারো যে কলেরা রোগটা হচ্ছে জলবাহিত রোগ, ঠিক আছে। কলেরা রোগটা কি? জলবাহিত রোগ, এবং এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত। আমি এই যে ব্যাকটেরিয়া ঘটিত, তারপরে ভাইরাস ঘটিত, এটা নিয়ে ভিডিও দিয়েছি অলরেডি, ফ্রি ক্লাস দেওয়া আছে চ্যানেলে, একবার দেখে নেবে। খুব ভালো রেসপন্সও ছিল ওটাতে, তো একবার দেখে নেবে, তাহলে দেখবে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কলেরা রোগটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে জলবাহিত রোগ। এবার দেখো আর যদি বলি তোমার হচ্ছে গিয়ে পোলিও রোগটা। আচ্ছা, পোলিও থেকে পোলাও মনে রাখতে পারো। পোলাও রান্না করতে গেলে কি লাগে? জল লাগে না? পোলাও রান্না করতে গেলে জল লাগে, এভাবে মনে রাখতে পারো। তাছাড়াও যেগুলো আমরা জানি, দেখো টাইফয়েড তো আমরা সবাই জানি, টাইফয়েডটা হচ্ছে জলবাহিত রোগ। এখানে বা এভাবে রাখতে পারো টায়ার। আমরা ছোটোবেলায় টায়ার নিয়ে খেলতাম, সেই একটা টায়ার নিয়ে, সাইকেলের টায়ার হোক বা বিভিন্ন বাইকের টায়ার হোক, সেগুলো নিয়ে খেলতাম। তো সেই টায়ারে যদি জল জমে যায়, এভাবে মনে রাখতে পারো সেখানে মশা মাছি এসব হতে পারে। এভাবে মনে রাখতে পারো যদি মনে রাখার ইচ্ছে থাকে। আর যদি বাকিগুলো বলো, একটু নিজের মতো করে মনে রাখতে হবে। যেমন দেখো আমাশয় বা
অ্যামিবায়োসিস, এই রোগগুলো কিন্তু মনে রাখা যেতে পারে এভাবে যে আম খাওয়ার পর আমরা হাত ধুচ্ছি জল দিয়ে, এভাবে মনে রাখা যেতে পারে। যদি কারোর অসুবিধা হয় যে এই ট্রিকগুলো ভালো লাগছে না, তাহলে মুখস্থ করে নিও। বাকি যাদের অসুবিধা হচ্ছে খুবই, তারা এভাবে মনে রাখতে পারো। তাহলে কী কী বললাম দেখো, বেশ কয়েকটা কিন্তু রোগের নাম এভাবে মুখস্থ হয়ে যাবে। যেমন দেখো অ্যামিবায়োসিস, আমাশয়, কলেরা, টাইফয়েড এবং যেটা বললাম পোলাও থেকে পোলিও। এইভাবে কিন্তু আমরা অলমোস্ট 6টা রোগের নাম কিন্তু মনে রাখতে পারছি, কারণ এগুলো খুব গুলিয়ে যায়, তাই না? যে উচ্চ রক্তচাপ কিসের ফলে হয়, কী ঘটিত রোগ। তাহলে এই জিনিসগুলো কিন্তু এইভাবে মনে রাখতে পারে। জলঘটিত রোগ কী কী বললাম একবার বলা যাক। চলো আমি একদম ব্ল্যাক স্ক্রিনে চলে আসছি। বলো, ফার্স্টে কী বলেছিলাম? কলেরা, মনে থাকবে কলেরা রোগটা। দ্বিতীয় হচ্ছে পোলিও, ঠিক আছে, পোলাও থেকে পোলিও। তারপর ওই যে অ্যামিবায়োসিস, ঠিক আছে, অ্যামিবায়োসিস, আমাশয়, এগুলো সবই হচ্ছে কি ওই যে আমভাবে মনে রাখতে পারো। আর একটা কি, টাইফয়েড। তাহলে আমি অলমোস্ট কিন্তু 6টা বলে দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা নিজেরাও পড়তে পারো বা নিজেরাও কিন্তু এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। বাকি হেপাটাইটিসটা একটু মনে রেখো। আর সালমোনেলোসিস, এই যে রোগটা আছে, এইটা একটু মনে রাখতে হবে, নিজের মতো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাহলে যে যতগুলো বললাম দেখো অলমোস্ট সবগুলো কিন্তু মুখস্থ হয়েই গেল এখানে। আমি এবার তোমাদের কিছু প্রশ্ন করব যে কোনটা কি ঘটিত রোগ। ধরো আমি, আচ্ছা আগে আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। প্রোটোজোয়া ঘটিত রোগের নাম অ্যামিবায়োসিস, ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কলেরা, আর আমাশয়, আর একটা আছে দেখো। এবং এর ফলে কি কি লক্ষণ দেখা যায় না, যদি কারোর কলেরা রোগটা হয় তাহলে দেখবে চাল ধোয়া জলের মতো পাতলা পায়খানা, বমি, তারপরে হাত পা ব্যথা, মাথা ব্যথা, এই সমস্ত রোগগুলো হবে। আমাশয়ের ফলে বারে মিউকাসযুক্ত মলত্যাগ হবে, ঠিক আছে, মানে রক্ত বেরোবে মলের সাথে, ঠিক আছে। তারপরে দেখো সালমোনেলোসিস, এই রোগটা হলে কি হবে? জ্বর, বমি, পাতলা পায়খানা, তল পেতে ব্যথা, এই ধরনের রোগগুলো হবে, ঠিক আছে। এবার দেখো টাইফয়েড তো ম্যাক্সিমাম সবার জানা পরিচিতর মধ্যে, বা এই রোগটা হয়তো নাম শুনে থাকবে। এইটা যদি হয় হজমের সমস্যা হতে পারে, কয়েকদিন ধরে জ্বর বা স্নায়বিক দুর্বলতা, এই ধরনের রোগগুলো হতে পারে। ভাইরাস ঘটিত যে সমস্ত রোগগুলো হয় তার মধ্যে হচ্ছে হেপাটাইটিস। এই হেপাটাইটিস রোগটা যদি হয় তাহলে লিভার সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা যাবে। এছাড়াও পোলিও রোগটা যদি হয় তাহলে কী হবে? শরীরের স্বাভাবিক সক্ষমতা রোধ হবে এবং স্নায়বিক দুর্বলতা দেখা যাবে। বেশ, এবার তোমাদের কিছু প্রশ্ন করছি। তার আগে তোমাদের একটু ব্যাচের সম্পর্কে বলি, কারণ অনেকক্ষণ ধরেই হয়তো অনেকে অপেক্ষা করে আছো যে ব্যাচে কীরকম পড়ানো হয়। যেরকমভাবে দেখালাম অ্যানিমেশনের মাধ্যমে, এরকমভাবে মাঝে মধ্যে পড়ানো হয়, মজাদার ক্লাস করানো হয়। তো আমি একটু ডিটেলসটা বলে দিই। দেখো, এটা আমাদের সেকেন্ড ব্যাচ ছিল, সংকল্প ব্যাচ। এই ব্যাচটা স্টার্ট হয়েছে 3 তারিখ থেকে, জানুয়ারি মাসের 3 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 3 জানুয়ারি থেকে। এবং এই ব্যাচটা কিন্তু এখনও প্রচুর স্টুডেন্টরা ভর্তি হয়ে গেছে এবং অলরেডি করছে অনেকে, প্রায় 350 কাছাকাছি স্টুডেন্টরা কিন্তু ভর্তি হয়েছে। এবং এরকমই স্টুডেন্ট কিন্তু প্রতিটা ব্যাচে ভর্তি হয়। এবার আমাদের নেক্সট ব্যাচ আসছে, যেটার নাম হচ্ছে সংকল্প 2.0, ঠিক আছে। সংকল্প ব্যাচ না হয় সংকল্প 2.0। এই ব্যাচটা যদি কেউ ভর্তি হন বলে রাখি, এটা মার্চ মাসের 15 তারিখ থেকে স্টার্ট হবে। এবং এইটারও সেম প্রসিডিওর, এখানে 800 টাকায় লাগবে ফিস, এবং এটা অনলাইন ক্লাস হবে পুরোটাই যেরকম দেখতে পাচ্ছ। এখানে আমাদের একটা কথা বলার বক্তব্য, সেটা দীপক স্যার এখন আর নেই। দীপক স্যার চাকরি পেয়ে গেছেন এবং যার জন্য সে সময় দিতে পারে না ক্লাস করানোর জন্য। নতুন ম্যামকে রাখা হয়েছিল, সেই ম্যামের থেকে সবাই বলছে স্যার আপনিই ক্লাস করান, তো আমি সমস্ত ক্লাসগুলো করাচ্ছি। বাকি অনিরুদ্ধ স্যার আছেন। এই অনিরুদ্ধ স্যার তোমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এই দুটো ক্লাস নেই, আমি বাকি সাবজেক্টগুলো নিই, যেমন জিকে, ইংলিশ, তারপর তোমার হচ্ছে গিয়ে রিজনিং, ঠিক আছে, ম্যাথ, এই 4টে সাবজেক্ট আমি নিচ্ছি এখন। তো যাই হোক, আশা করছি খারাপ লাগবে না ক্লাস করে। তোমরা যেরকম এখানে মজা পেয়েছো সেরকম ওখানেও মজা পাবে। এবং পুরোটাই হবে অনলাইনে, ঠিক আছে, বাড়িতে বসে ক্লাস করতে পারছো। লাইভ ক্লাস মিস হয়ে গেলে রেকর্ডিং ক্লাস থাকবে, মক টেস্ট, ক্লাসের পিডিএফ, ডাউট ক্লিয়ার সেশন। তো একটা কথা মাথায় রাখবে, যদি সঠিক গাইডেন্স থাকে এবং স্ট্র্যাটেজি ঠিক থাকে তাহলে সাকসেস ঠিকই আসবে, ঠিক আছে, সে যেভাবে হোক না কেন। আর টোটাল 6 মাস তোমরা এই ক্লাসটা করতে পারো বাড়িতে বসে লাইভ ক্লাস। তো আর দেরি না করে ভর্তি হয়ে যাও। যদি মনে করো স্যার নতুন ব্যাচে ভর্তি হবো সেটাও হতে পারো, যদি বলে স্যার পুরোনো ব্যাচটায় ভর্তি হবো, পুরোনো ব্যাচ মানে এই ব্যাচটা চলছে, আমাদের রেকর্ডিংগুলো সব পেয়ে যাবে আর এখনও চলছে, মানে এই 25 দিনের মতো চলছে ক্লাসটা। তো এটা যারা আজকে ভর্তি হবে তারা আগের ক্লাসগুলো পেয়ে যাবে, রেকর্ডিংও ক্লাস পেয়ে যাবে, এটাও ভর্তি হতে পারো। নতুনই একদম প্রথম থেকেই শুরু হচ্ছে। আর যদি একদম প্রথম থেকে শুরু করো, একদম জিরো থেকেই স্টার্ট করো যে স্যার আমি মার্চের ব্যাচটায় ভর্তি হব, তার জন্য অপেক্ষা করতে হবে। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। নমস্কার সবাই।